এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 8 অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ লেসনের অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে। আর এর আগে এই লেসনেরই ফর্মুলার উপর বেসড একটা ভিডিও ডিসকাস করা হয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারো। আর আমাদের চ্যানেলে ক্লাস 10-এর সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত যে অঙ্কগুলো সলভ করানো হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, লেসন ওয়াইজ তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। আর তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ। ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলেছে, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর লিখি। এই যে এই ঘনবস্তুর কথা বলেছে ছবিটির ঘনবস্তুটি ড্যাশটি তল, দেখতেই পাচ্ছি তিনটার তল, একটা হচ্ছে উপরের এইটা, একটা এটা, অর্থাৎ দুটো সমতল আর এই যে একটা বক্রতল। তাহলে ঘনবস্তুটি ড্যাশটি তল, তিনটি তল। ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল, একটি বক্রতল ও দুটি সমতল। তাহলে এই হলো ফার্স্টের একের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে সেকেন্ড নাম্বার, বলেছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি। তো এই হচ্ছে অ্যান্সার, বাড়ির 5টি ঘনবস্তু যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙাকৃতির। এক হচ্ছে বারান্দার পিলার, সেকেন্ড হচ্ছে পাইপ, 3 হচ্ছে কাঠের গুঁড়ি, 4 হচ্ছে জলের ট্যাঙ্ক, আর 5 হচ্ছে জার। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসেব করে লিখি। এখানে আমাদের 3 নম্বর কোয়েশ্চেনে ড্রামটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের জানা আছে, কারণ ব্যাস জানি, তার অর্ধেক করলে ব্যাসার্ধ পেয়ে যাব। জানা নেই উচ্চতা, তাহলে উচ্চতাটা আমরা ধরে নিয়ে অঙ্কটা স্টার্ট করবো। আর এখানে খেয়াল রাখবে, ড্রামটি তৈরি করতে বলার অর্থ ইউজুয়ালি আয়তন নির্ণয়ের ব্যাপার হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটা পাত থেকে ড্রাম তৈরি হচ্ছে, সুতরাং ভেতরে কিছু নেই ড্রামটার, তো তার ভেতরে কিছু না থাকার দরুন পাতটার উইথটাই এই ক্ষেত্রে আমাদের আসছে, সেই জন্য ড্রামটার ক্ষেত্রে তার ক্ষেত্রফলটাই এখানে ক্যালকুলেট হবে, আয়তন নয়। তাহলে সবার ফার্স্টে আমরা ধরি ড্রামটির উচ্চতা 8 সেমি, কারণ অন্যান্য এককগুলো সেমিতে আছে, তাই ধরি ড্রামটির উচ্চতা 8 সেমি। উচ্চতা 8 সেমি। তাহলে ড্রামের উচ্চতা এখানে পাওয়া গেছে। তাহলে উচ্চতা যদি 8 সেমি হয়, তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? 2 পাই ইন্টু ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে ব্যাসার্ধ তো আমরা জানি না, ব্যাস জানি, তো সেটা বাই 2 ব্যাসার্ধ হয়ে গেল, আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। সুতরাং আবার আর অর্থাৎ ব্যাসার্ধ প্লাস এইচ হচ্ছে আমাদের এইচ, কারণ এক্ষেত্রে উচ্চতাটাকে আমরা এইচ ধরলাম। তাহলে 2 পাই ব্যাসার্ধ, ব্র্যাকেটে ব্যাসার্ধ প্লাস এইচ হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সেই ধরুন বর্গ সেমি হচ্ছে একক। একটুখানি ক্যালকুলেট করার পর আমরা এটাকে তুলনা করব প্রশ্নে দিয়ে দেওয়ার সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে, পাই হচ্ছে 22/7 আর 28 থাকছে, ভেতরে হচ্ছে 28/2 ক্যান্সেল করলে হয় 14, তো এটা হচ্ছে 14 প্লাস এইচ, এত বর্গ সেমি। 7 দিয়ে 28কে কাটলে 7 4s are 28, তো এখানে হচ্ছে 22 ইন্টু 4 আর ব্র্যাকেটে হচ্ছে 14 প্লাস এইচ, এমনটাই রেখে দেবো। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটাকে আমরা তুলনা করব প্রশ্নে দিয়ে দেওয়া সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে। তাহলে অতএব প্রশ্নানুসারে 22 ইন্টু 4 ইন্টু 14 প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে 2816। তাহলে সবার ফার্স্টে 22 আর 4টাকে ওই পারে নিয়ে যাই, এই পারে মাল্টিপ্লাই আকারে আছে, তো এই সাইডে এলে ডিভাইডেড হয়ে যাবে। 2816 ডিভাইডেড বাই 22 ইন্টু 4 দিয়ে ক্যান্সেল করলে 4 7s are 28 আর 4 4s are 16। 11 দিয়ে ক্যান্সেল করলে 11 2s are 22 আর এখানে হচ্ছে 6 6s are 36, 6 11s are আর 4 11s are 44। 2 দিয়ে 64কে ক্যান্সেল করলে হচ্ছে 32। তাহলে সিম্পল আমরা পেয়ে যাচ্ছি 14 প্লাস এইচ ইকুয়ালস টু 32, সুতরাং এইচ সমান 32 মাইনাস 14।
তাহলে এইচ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 18। সিম্পল। প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে ড্রামটির উচ্চতা কত হবে, তো ড্রামটির উচ্চতা হবে 18 সেন্টিমিটার। তাহলে 3 নম্বর কোয়েশ্চেন সলভ। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের 2.5 সেমি লম্বা দুটো লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসেব করে দেখি। সুতরাং পিলারের আয়তন এখানে আমাদের জানতে চেয়েছে, আর লম্বা অর্থাৎ পিলারটার উচ্চতা 2.5 মিটার, আর এখানে বারান্দায় ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 5.6 ডেসিমি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, জানতে চেয়েছে অ্যান্সারটা কত ঘন ডেসিমি মশলা লাগবে, তো আমরা এই উচ্চতাটাকেও ডেসিমিতে কনভার্ট করে নেব। তাহলে করা যাক। পিলার দুটির উচ্চতা এখানে বলা হয়েছে 2.5 মিটার, তো এটাকে ডেসিমিটারে কনভার্ট করলে হচ্ছে 25 ডেসিমি। অতএব পিলার দুটিতে মোট মশলা লাগবে দুটো পিলার আছে, ওই জন্য ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই। 2 ইন্টু, আর আমরা জানি পিলার হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি, যার আয়তনের ফর্মুলা হয় পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রে হবে পাই ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাস আমাদের বলে দিয়েছে 5.6, সুতরাং ব্যাসার্ধ 5.6/2 তার স্কোয়ার ইন্টু উচ্চতা বেরোলো 25, তো 25, আর যেহেতু আয়তন সুতরাং ঘন ডেসিমি। তাহলে আমরা পেয়ে গেলাম দুটো পিলারে মোট কতটা মশলা লাগবে, সেটা এখান থেকে ক্যালকুলেট করলে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে যাব। করা যাক। 2 পাই হচ্ছে 22/7, এটা 5.6/2 তার স্কোয়ার মানে 5.6/2 ইন্টু 5.6/2 ইন্টু 25। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 2 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 11, 7 দিয়ে কাটলে 0.8 এমনটা। তাহলে এখানে পয়েন্ট উঠালে আমরা নিচে পাচ্ছি 10, এখানে পয়েন্ট উঠালে নিচে পাচ্ছি 10। তো 10 দিয়ে কাটলে 5 2 যা 10, 5 5 যা 25, 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4। কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করতেই পারো, আমি এখানে যেমনটা হচ্ছে তেমনটা করার চেষ্টা করছি। 5 দিয়ে 10কে কাটলে 2, এই 2 দিয়ে 4কে কাটলে 2, তবে উপরে থাকছে 11 ইন্টু 2 ইন্টু 56, এত ঘন ডেসিমি। তাহলে ক্যালকুলেট করা যাক। 11 ইন্টু 2 হয় 22, আর 56 তাহলে হচ্ছে 112 অর্থাৎ 1232, এত ঘন ডেসিমি হচ্ছে আমাদের অ্যান্সারটা। এটা যদি কীভাবে করলাম কারো জানার ইচ্ছে থাকে তবে করতে পারো তোমরা এইভাবে। 22 দিয়ে মাল্টিপ্লাই করলাম হচ্ছে 56কে, তো এইভাবে এলো। তাহলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 1232 ঘন ডেসিমি। তাহলে দুটো মশলা কত লাগবে দুটো পিলারে সেটা বের করা হলো, কিন্তু কোয়েশ্চেনটা আরও কিছু জানতে চেয়েছে। দেখা যাক কী জানতে চেয়েছে। বলেছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটো প্লাস্টার করতে কত খরচ হবে হিসেব করি। এখানে কিন্তু আবার বর্গ মিটারে চেয়েছে, তো আমরা সেই হিসেবে পিলারের ব্যাসার্ধটাকে মিটারে কনভার্ট করে নেব, তাহলে সুবিধা হবে। পিলার দুটির ভূমির ব্যাসার্ধ এখানে বলা হয়েছে যে 5.6 ডেসিমি, তো সেই ধরুন 5.6 ডেসিমি বাই 2 হবে ব্যাসার্ধ। আমরা এটাকে মিটারে কনভার্ট করছি কারণ পরের উত্তরটা মিটারে এককে চেয়েছে, তো সেই হিসেবে সমস্ত রাশিগুলোকে মিটারে কনভার্ট করে নিলে সুবিধা হবে। তো এটাকে কাটলে 2.8 ডেসিমি হচ্ছে, এটাকে মিটারে কনভার্ট করলে হচ্ছে 0.28 বা 0.28 মিটার। তাহলে আমাদের পিলার দুটোর ভূমির ব্যাসার্ধ মিটারে বের করা হলো, আর উচ্চতা তো প্রথমেই মিটারে বলেছিল 2.5, তো আমাদের সমস্ত কিছু মিটারে আছে। এবার বের করা যাক
ওরা বলেছে পিলারটা প্লাস্টার করতে প্রতি বর্গটা এত হিসেবে কত খরচ হবে। এবার একটা পিলার যদি এমনটা হয়, পিলারের উপরের অংশ সিলিংয়ের সাথে আর নিচের অংশ মেঝের সাথে ফ্লোরের সাথে যুক্ত থাকে, তো এর প্লাস্টার কোন অংশটা করতে হয়? বক্র অংশটা। সুতরাং এখানে আমাদের পিলারের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে অতএব পিলার দুটির মোট বক্রতলের ক্ষেত্রফল যেহেতু দুটো আছে তো ফার্স্টেই আমরা 2 ইন্টু করে দিই। আর পিলার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রেও হবে তাই, 2 পাই, ফার্স্টে 2টা দুটো পিলার হওয়ার দরুন, আর এখানে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই, ব্যাসার্ধ এখানে হচ্ছে আমাদের 0.28 ইন্টু উচ্চতা হচ্ছে 2.5 এত বর্গমিটার। তো ক্যালকুলেট করা যাক কত হচ্ছে, 2 ইন্টু 2 পাই অর্থাৎ 22/7 ইন্টু 0.28 ইন্টু 2.5 এমনটা। 7 দিয়ে এটাকে ক্যান্সেল করলে হচ্ছে 0.04। তাহলে রাশিগুলো যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই তবে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে এই তিনটে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 2 2 4, 4 দিয়ে 22কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 88, আর এই দুটো হচ্ছে 100, 100, 25 আর 4, আর তার টোটাল 3 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এমনটা। তাহলে ক্যালকুলেশন আমাদের অ্যান্সার বেরোচ্ছে 8800। কারণ 3টে জিরো বেরোতো, তার 3 ঘর আগে দশমিক হতো, 88000, আর তার 3 ঘর আগে দশমিক, অর্থাৎ এমনটা। মাল্টিপ্লাই করলে এখানে বেরোচ্ছে, এবার রাশি দুটো গুণ করলে আমাদের বেরোচ্ছে 8.8, কারণ এখানে অ্যাকচুয়ালি 8800 বেরোবে, তার 3 ঘর আগে দশমিক, তো 8.8 বেরোচ্ছে এত বর্গমিটার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম মোট বক্রতলের ক্ষেত্রফল দুটোর। এবার ওরা বলেছিল যে প্রতি বর্গমিটার 125 টাকা খরচ হয়, তবে প্লাস্টার করতে কত খরচ হবে? তাহলে আমরা লিখবো অতএব 8.8 মিটার, 8 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হবে 8.8 ইন্টু 125, কারণ প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে। তো মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। 125 দিয়ে 8কে মাল্টিপ্লাই করলে হয় 1000, তো সেই ধরুন 11000 এমনটা হচ্ছে, তার 1 ঘর আগে দশমিক, তো এখানে দশমিক, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 1100 টাকা। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসেব করে লিখি। এখানে যেহেতু গ্যাসের অন্তর ব্যাসার্ধ আর উচ্চতা আছে, সেই ধরুন এই দুটোকে ব্যবহার করে আমরা পেয়ে যাব যে সিলিন্ডারের ভেতর কতটা গ্যাস আছে, অর্থাৎ যে পরিমাণ গ্যাসের ওজন হচ্ছে 15.015। আর এই সম্পর্কটা পেলে আমরা লিখতেই পারি সেই পরিমাণ গ্যাসের ওজন যদি এতটা হয় তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কতটা হবে। তবে করা যাক, এককগুলো সব একই এককে আছে, তো কোনো রকম অসুবিধা নেই। আমাদের জানতেও চেয়েছে ঘন ডেসিমিতে, তাহলে সবার ফার্স্ট কাজ হবে সিলিন্ডারের ভেতরে কতটা গ্যাস আছে সেটার আয়তন বের করা। তাহলে সিলিন্ডারের মধ্যে গ্যাসের আয়তন, সিলিন্ডারের ভেতরের গ্যাসের আয়তন, সিলিন্ডার, তো এর আয়তনের ফর্মুলা হবে পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তো এক্ষেত্রে হবে পাই, ব্যাসার্ধ হচ্ছে এই ক্ষেত্রে 2.8 ডেসিমিটার, অন্তর ব্যাস বলেছে, তাহলে 2.8 ডিভাইডেড বাই 2 হবে, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 7.5 ডেসিমিটার, তো এত ঘন ডেসিমি। ক্যালকুলেশন করা যাক, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, 2.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 2.8 ডিভাইডেড বাই 2, যেহেতু স্কোয়ার আছে আর এটা 7.5 এমনটা। কাটাকাটি করা যাক, 7 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে এটা 0.4, 2 দিয়ে কাটলে 0.2, 2 দিয়ে কাটলে 0.1,
তো রাশিটা দাঁড়াচ্ছে 22 ইন্টু 0.1 ইন্টু 2.8 ইন্টু 7.5 এত ঘন ডেসিমি। তার অর্থ হচ্ছে এই যে এত ঘন ডেসিমি গ্যাসের ওজন হচ্ছে 15.015 কিগ্রা, যেটা প্রশ্নে বলা হয়েছে। তাহলে আমরা লিখতেই পারি অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন মোট ওজনটাকে এই আয়তনটা দিয়ে ডিভাইডেড করলে আমরা পেয়ে যাব, কারণ এত ঘন ডেসিমি গ্যাসের ওজন যদি মোট ওজনটা হয় তাহলে সেটাকে এটা দিয়ে ডিভাইডেড করলে 1 ঘন ডেসিমির ওজন পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 15.015, এটা হচ্ছে মোট ওজন, সেটাকে আমরা ডিভাইডেড করে দিচ্ছি আয়তনটা দিয়ে 2.8 ইন্টু 7.5 এত কিগ্রা। তাহলে পয়েন্ট উঠানো যাক। উপরে আমরা এখানে 3টে ঘরের পয়েন্ট উঠালাম, সেই নিচে 1টা 2টো 3টে ঘরের পয়েন্ট উঠানো হলো। এবার কাটাকাটি করা যাক। যদি আমরা 5 দিয়ে কাটি তবে কি হচ্ছে দেখা যাক। 5 দিয়ে কাটলে 5 3 15 0 0 3, এটাকে 5 দিয়ে কাটলে 15, কারণ 5 15 75। দেন এখানে থাকছে 3 0 0 3। 11 দিয়ে কাটলে 11 2 22, আর এখানে 11 দিয়ে কাটলে হচ্ছে 11 2 22, তবে থাকছে 80। তো 11 7 73, 273। তারপর যদি আমরা এটাকে 3 দিয়ে ক্যান্সেল করতে চাই, 3 নং 27, 3 1 3, এটাকে 3 দিয়ে কাটলে 5, 7 দিয়ে করলে 7 4 28, আর 7 13 91। তাহলে উপরে থাকছে 13, নিচে থাকছে 2 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এটা ক্যালকুলেট করলে নিচে কত হচ্ছে দেখা যাক। 13 নিচে 4 2 8, 8 5 40 এত কিগ্রা। তো এটাকে আমরা ক্যালকুলেট করে নেব পয়েন্টে। কিন্তু এখানে আমাদের বলেনি যে কিগ্রাতেই করতে হবে বা অন্য কোনো এককেও করতে পারি। এটা একের চেয়ে ছোট হচ্ছে কিগ্রাটা, তো আমরা গ্রামে কনভার্ট করে নিই। 13/40 হচ্ছে, তো 1 কিগ্রা ইকুয়ালস টু 1000 গ্রাম। তো দেন 1000 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এটাকে গ্রামে কনভার্ট করে নিচ্ছি। 0 0 ক্যান্সেল হচ্ছে, 4 দিয়ে ক্যান্সেল করলে 4 25 100, তো হচ্ছে 13 ইন্টু 25 অর্থাৎ 325 গ্রাম। তাহলে এক বা প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন আমরা পেয়ে গেলাম 325। আমি আবারও বলছি, কাটাকাটিগুলো তোমরা নিজেদের খুশি মতো করতেই পারো, আর আমার এই রকম যদি প্রসেস ভালো লাগে তো এইভাবেও করতে পারো। এই ছিল আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 6 নাম্বার। বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির এত অংশ, দ্বিতীয়টির এত অংশ, তৃতীয়টির এত অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। তবে প্রথম 3টি জারে ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসেব করি। মানে এখানে এই 3টে জারের মোট যে পরিমাণ অ্যাসিড হবে সেই অ্যাসিডটা আর এই নতুন যে জারটা আছে, 3টে জারের অ্যাসিড যে জারে ঢালা হয়েছে তার অ্যাসিডের মোট আয়তনটা সমান হবে। তো আমরা তাই করব। সবার ফার্স্টে এই 3টে জারের মোট অ্যাসিডের আয়তন বের করব। তার জন্য আমাদের উচ্চতার প্রয়োজন। এই 3টে জারের প্রত্যেকটার উচ্চতা একই হবে, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, তো সেটা ধরে নেব। তাহলে কি লেখা যাবে? সমান জার 3টির প্রতিটির উচ্চতা ধরে নেব এইচ ডেসিমি, যেহেতু এককগুলো ডেসিমিতে আছে ধরি, সমান জার 3টির প্রতিটির উচ্চতা এইচ ডেসিমি। তাহলে উচ্চতা আমাদের ধরা হয়ে গেল এখানে। আর ব্যাসার্ধ তো আমাদের জানাই আছে, কারণ বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি। সেই হিসেবে অতএব সমান জার 3টির প্রত্যেকটির বা প্রতিটির আয়তন আমরা পেয়ে যাব। জারগুলো হচ্ছে সিলিন্ডার, অর্থাৎ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। সুতরাং আয়তনের ফর্মুলা পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। এখানে আমাদের ব্যাস বলে দিয়েছে 1.4, সুতরাং ব্যাসার্ধ 1.4 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু উচ্চতা এইচ, আর যেহেতু আয়তন সুতরাং ঘন ডেসিমি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সমান জার 3টির প্রত্যেকটির আয়তন এত ঘন ডেসিমি। কিন্তু আমাদের সমান জার 3টের আলাদা আলাদা অংশ করে অ্যাসিড ছিল। তাহলে আমরা এবার লিখব অতএব 3টি জারের মোট অ্যাসিডের আয়তন
মোট অ্যাসিডের আয়তন কীভাবে বের করা যায়, এখানে তিনটে জারে প্রথম জারটাতে আছে 2/3 অংশ অ্যাসিড, দ্বিতীয় জারটাতে ছিল 5/6 অংশ, আর তৃতীয় জারটাতে ছিল যোগ হবে, তৃতীয় জারটাতে ছিল 7/9 অংশ। তাহলে এত অংশ করে অ্যাসিড ছিল, আর এক একটা অংশ মানে হচ্ছে সম্পূর্ণ জার। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি এই রাশিটা দিয়ে, তাহলে আমরা তিনটে জারের মোট অ্যাসিডের আয়তন পেয়ে যাব। তাহলে পাই 1.4 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এই হচ্ছে আমাদের এত ঘন ডেসিমে অবশ্যই তিনটে জারে অ্যাসিডের মোট আয়তন। ভগ্নাংশের যোগটা ভেতরে করে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধের হবে। এখানে আছে 369, তবে 18 হবে, করা যাক। 12 6 3 15 14, এটা ইন্টু পাই 1.4 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমি। তো এখানে উপরে ক্যালকুলেট করলে কত হচ্ছে, 15 আর 14 29 39 41 ডিভাইডেড বাই 18 ইন্টু পাই ইন্টু 1.4 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমি। এই রাশিগুলো কখনোই মাল্টিপ্লাই করবে না, যেহেতু আমরা কম্পেয়ার করব অন্য একটা আয়তনের সঙ্গে, সুতরাং সেক্ষেত্রে এখানে পাই কেটে যাবে এবং রাশিগুলো কাটার মতো পরিস্থিতিতে আসবে। তো মাল্টিপ্লাই না করে এমনটা রেখে দিলে আমাদের বেশি সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের তিনটে ছোট ছোট যে জারগুলোতে অ্যাসিড ছিল তার মোট আয়তন, আর অন্য আমরা বের করব। অতএব নতুন যে জারে বা নতুন যে জারে অ্যাসিড রাখা হয়, নতুন জারে রাখা অ্যাসিডের আয়তন। নতুন জার বলতে এখানে ওই তিনটে জারের অ্যাসিডটা যে জারে রাখা হয়, রাখা মোট অ্যাসিডের আয়তন। এবার এখানে বলা হয়েছে যে নতুন যে জারে রাখা হয় সেই জারে অ্যাসিডের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় হচ্ছে 2.1 ডেসিমি আর উচ্চতা হয় 4.1 ডেসিমি। তাহলে সেই ক্ষেত্রে তার আয়তন, ওটাও হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ, সুতরাং পাই ব্যাস বলে দিয়েছে 2.1, তো ব্যাসার্ধ হবে 2.1 ডিভাইডেড বাই 2 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা 4.1 এত ঘন ডেসিমি। তাহলে এটা এখন এই অ্যাসিডের আয়তনটা এই অ্যাসিডের আয়তনের সমান, কারণ এটা ছিল ওই তিনটে জারের আয়তন, ঠিক সেই পরিমাণ অ্যাসিডটাই এই জারে ঢালা হয়েছে। তাহলে এবার আমরা করতে পারি, অতএব প্রশ্ন অনুসারে এটা অর্থাৎ 41/18 ইন্টু পাই ইন্টু 1.4 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু এই আয়তনটা, অর্থাৎ পাই ইন্টু 2.1 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু 4.1। এতে কম্পেয়ার করলে খুব সহজে আমরা এইচের ভ্যালুটা পেয়ে যাব। তো করা যাক, এইচটাকে রেখে বাকি সমস্ত টার্মগুলোকে এই পারে নিয়ে আসবো আর সুন্দর করে একটু গুছিয়ে নেব। তাহলে এখানে আমাদের থাকছে কি, পাই 2.1 ইন্টু আরেকটা 2.1 ইন্টু 4.1, আর নিচে থাকছে আমাদের এখানে দুটো 2। এবার দেখা যাক এই পক্ষ থেকে কী কী এইদিকে আসছে। 41 আর বাই 18, 41টা চলে আসবে নিচে, 18 হবে উপরে। পাই 1.4/2, তো 1.4 গুলো নিচে আসবে কারণ ওইদিকে মাল্টিপ্লাই ছিল, এদিকে ডিভাইডেড হবে, 2 গুলো উপরে যাবে। তাহলে আমরা সাজিয়ে নিলাম সুন্দর করে, এইচের ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করলে ইজিলি পাওয়া যাবে। তো কাটাকাটি করা যাক। ফার্স্টে আমরা পাই ক্যান্সেল করে দিই। এর পয়েন্টগুলো যদি উঠাতে চাই তবে এখানে দুটো ঘরে পয়েন্ট উঠছে, এখানে দুটো ঘরে পয়েন্ট উঠছে, আরও একটা ঘরে পয়েন্ট উঠানোর জন্য নিচে একটা 10 নিয়ে নিলাম। এটা কিন্তু মাল্টিপ্লাই আছে, পয়েন্ট না। এবার এই 2 ক্যান্সেল করে দিই, 2 ক্যান্সেল হলো। নেক্সট কাটাকাটি করা যাক। এই 41 দিয়ে 41কে দিয়ে ক্যান্সেল করলাম। নেক্সট থাকছে এখানে 14, 7 দিয়ে ক্যান্সেল করলে 7 2 14, 7 3 21, 7 দিয়ে ক্যান্সেল করলে 7 2 14, 7 3 21 এমনটা। এবার নিচে থাকছে 2 ইন্টু 2 ইন্টু 10, এই 2 দিয়ে যদি আমি এই 18কে ক্যান্সেল করি তবে থাকছে 9। তাহলে নিচে আমার থাকছে 2 ইন্টু 10 আর উপরে থাকছে কি 9 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 81 ডিভাইডেড বাই 20 এমনটা। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এইচের ভ্যালু পাবো, অবশ্যই পয়েন্টে বেরোচ্ছে। তো 81 ডিভাইডেড বাই 2 হচ্ছে 40 ডিভাইডেড বাই 20 হচ্ছে 4.05, কারণ অ্যাকচুয়ালি 81/2 হয় 40.5 আর আরেকটা 10 আছে নিচে,
তোমরা এটা আলাদা করে ক্যালকুলেট করে দেখতে পারো। তাহলে 4.05 হচ্ছে আমাদের উচ্চতাটা। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল সমান যার তিনটির প্রত্যেকটির উচ্চতা আমরা বের করে ফেললাম 4.05 ডেসিমি। তাহলে 6 নম্বর কোয়েশ্চেন সলভ। নেক্সট হচ্ছে 7 নম্বর, বলেছে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসেব করে লিখি। কত লিটার জল ধরবে, সুতরাং আমাদের পাত্রটির আয়তন বের করতে হবে। আর পাত্রের আয়তনের ফর্মুলা কি? পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তো ব্যাসার্ধ তো আমরা এখান থেকে পেয়ে যাবো, কারণ ব্যাস জানা আছে, জানা নেই আমাদের উচ্চতা। তাহলে সেই উচ্চতাটা ধরে নিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করব। আর এখানে খেয়াল রাখতে হবে চোঙটার একমুখ খোলা। তো ফার্স্টে আমি যেটা বললাম, চোঙের উচ্চতাটা ধরে নিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করব। ধরি লম্ববৃত্তাকার পাত্র বলেছে, তো এখানে আমি পাত্রই উল্লেখ করি। ধরি পাত্রটির উচ্চতা এইচ সেমি, কারণ অন্যান্য এককগুলো সেমিতেই আছে। তাহলে পাত্রটার উচ্চতা এইচ সেমি, অতএব পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করলে তবেই আমরা প্রশ্নের সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে সেটাকে তুলনা করে এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে পাত্রটার একটা মুখ কিন্তু খোলা, অর্থাৎ তার সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে পড়ছে তার নিচের অংশটা, অর্থাৎ পাই ব্যাসার্ধ স্কোয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল মানে পাই ব্যাসার্ধ স্কোয়ার, যেখানে তার ব্যাস বলে দিয়েছে 114, তাহলে 14/2 হচ্ছে ব্যাসার্ধ, আর অন্যটা অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ব্যাসার্ধ ইন্টু উচ্চতা, অর্থাৎ এমনটা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। এখান থেকে ইজিলি আমরা চাইলে পাই আরটা কমন নিয়ে রাশিটাকে আরেকটু সুন্দর করে ছোট বানাতে পারি। পাই আর কমন নিয়ে নিলে এখানে থাকছে 14/2 অর্থাৎ আর, আর এখানে থাকছে 2h, এমনটা। তাহলে এটা হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে ক্যালকুলেশন আরেকটু করে নিয়ে রাশিটাকে একটু ছোট করে নিই। তাহলে এখানে হচ্ছে পাই অর্থাৎ 22/7, আর এখানে 7, 14কে 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে ভেতরে হচ্ছে 2 দিয়ে 14কে ক্যান্সেল করলে 7 প্লাস 2h, অর্থাৎ এখানে 7 7 ক্যান্সেল হলে 22 ইন্টু 7 প্লাস 2h, এমনটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল রাখবে, এত কাটাকাটি করার প্রয়োজন পড়তো না যদি আমি অন্য একটা ক্ষেত্রফলের সঙ্গে এটাকে কম্পেয়ার করতাম, কিন্তু এক্ষেত্রে আমি ক্ষেত্রফল না, আমি একটা মানের সঙ্গে এটাকে কম্পেয়ার করব। তো রাশিটা কাটাকাটি করে ছোট করে নিলে বেশি সুবিধা হবে। মানটা হচ্ছে 2002। তাহলে এবার করা যাক। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, আর এটা হচ্ছে প্রশ্নের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। তাহলে কম্পেয়ার করা যাক। অতএব প্রশ্নানুসারে (22 ইন্টু ব্র্যাকেটে 7 প্লাস 2h ইকুয়ালস টু হচ্ছে 2002। তো ফার্স্টে আমরা 22টা মাল্টিপ্লাই আছে এপারে নিয়ে চলে আসি। 7 প্লাস 2h ইকুয়ালস টু হচ্ছে 2002 ডিভাইডেড বাই 22। তো 11 দিয়ে ক্যান্সেল করা যাক ফার্স্টে। 11 2s are 22, এখানে হচ্ছে 11 1s are 11, 90 থাকছে, 11 8 আর 88, দেন 11 2s are 22, 2 আছে এখানে, 2 দিয়ে আবার ক্যান্সেল করলে হচ্ছে 91। তবে এমনটা বেরোচ্ছে আমাদের 7 প্লাস 2h এর ভ্যালু, তবে 2h কি হচ্ছে 91 মাইনাস 7, 91 মাইনাস 7 কত হচ্ছে 84। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এইচ এর ভ্যালু হচ্ছে 84/2 অর্থাৎ 42। তাহলে প্রশ্নে আমাদের আয়তন বের করার জন্য প্রয়োজন ছিল উচ্চতাটা আমরা বের করে ফেললাম 42, আর একক হচ্ছে সেমি। তাহলে এবার খুব সহজে আমরা পাত্রের জলের আয়তন পেয়ে যাব। প্রশ্নে যেটা জানতে চেয়েছে পাত্রটিতে কত লিটার জল ধরবে, অতএব পাত্রটিতে জল ধরবে পাত্রের আয়তন, সুতরাং পাই ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে এখানে 14/2 ইন্টু উচ্চতা অর্থাৎ 42 ঘন সেমি।
কিন্তু আমাদের উত্তরটা চেয়েছে লিটারে। লিটার অর্থাৎ ঘন ডেসিমি হয়, তো আমরা এটা ঘন সেমিতে কনভার্ট করে পরে ওটাকে ঘন ডেসিমিতে নিয়ে আসবো। তাহলে এখানে করা যাক, পাই হচ্ছে 22/7, আর 14/2 হচ্ছে 7, 7-এর স্কোয়ার মানে 7 × 7 × 42 ঘন ডেসিমি। 7 দিয়ে ক্যান্সেল করলে 7 হচ্ছে, তো এখানে আমাদের থাকছে 22 × 7 × 42। 22 × 7 হয় 154, তো 154 দিয়ে 42কে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের 308,616, দেন 864,6468। এত ঘন সেমি। বাট আমাদের অ্যান্সারটা কিসে চেয়েছে? অ্যান্সারটা চেয়েছে কত লিটার। লিটার অর্থাৎ কত ঘন ডেসিমি। সেমি থেকে ডেসিমির ডিস্টেন্সটা কতটা হচ্ছে 1 ঘর, অর্থাৎ আমাদের 10 দিয়ে ডিভাইডেড করা উচিত ছিল যদি সেমিকে আমরা ডেসিমিতে কনভার্ট করতাম, কিন্তু এখানে ঘন সেমিকে আমরা কনভার্ট করব ঘন ডেসিমিতে, তো আমাদের 10-এর কিউব অর্থাৎ 1000 দিয়ে ডিভাইডেড করতে হবে। তাহলে 6468 ডিভাইডেড বাই 1000, এত ঘন ডেসিমি। আর ঘন ডেসিমি মানে লিটার। একের পর 3টে শূন্য আছে, তো শেষ থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিই, 6.468 লিটার। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটা আমরা বের করে ফেললাম। নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? হিসেব করে লিখি। তাহলে এখানে পাম্প সেটটি মিনিটে এত মিটার জলসেচ করতে পারে, এর অর্থ হচ্ছে এই, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের লম্ববৃত্তাকার চোঙের অঙ্কে যখন পাইপ থাকবে, পাইপের ক্ষেত্রে কিন্তু তার উচ্চতা দেওয়া থাকে না, কিন্তু পাইপের মধ্যে সেই জলটা বেরিয়ে যাওয়ার গতিবেগটা দেওয়া থাকে, যেটাকে আমরা উচ্চতা হিসেবে ইউজ করি। অর্থাৎ এক্ষেত্রে মিনিটে, ধরে নিচ্ছি মিনিটে জলটা এতটা যাচ্ছে, অর্থাৎ 2500 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরবো 1 মিনিটের জন্য এই ডিস্টেন্সটা, যেই ডিস্টেন্সটা যাচ্ছে এটাই তার উচ্চতা। কারণ অ্যাকচুয়ালি পাইপ তো অনেক বড়, কিন্তু 1 মিনিটে পাইপটা এখান থেকে এতটা, পাইপের মধ্যে জলটা এখান থেকে এতটা দূরত্ব যায়। তাহলে 1 মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন কতটা হবে? 1 মিনিটে এখান থেকে এতটা ডিস্টেন্সে জলটাই বেরিয়ে পড়বে। তাহলে সেক্ষেত্রে 1 মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তনের ক্ষেত্রে এটাকেই আমরা উচ্চতা হিসেবে ব্যবহার করব। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এককগুলো আছে একটা সেমিতে আর একটা মিটারে, কিন্তু যদি আমাদের কিলো লিটারে জলের পরিমাণ বের করতে হয়, এখানে প্রশ্নে বলেছে 1 ঘন্টায় কত কিলো লিটার জলসেচ করতে পারবে। 1 কিলো লিটার ইকুয়ালস টু হচ্ছে সমান সমান 1 ঘন মিটার। সেই জন্য আমাদের সমস্ত এককগুলো মিটারে রেখে আয়তন বের করলে বিষয়টা সুবিধার হবে, তো তাই করব। সবার ফার্স্টে এখানে পাইপের ব্যাস বলে দিয়েছে, যেটা সেমিতে আছে সেটাকে আমরা মিটারে বের করে নেব। পাইপটির ব্যাস 14 সেমি, এটাকে মিটারে কনভার্ট করলে আমরা জানি মিটার ডেসি সেন্টি 2 ঘর হয়, তো সেই হিসেবে 0.14 মিটার, আর এটাকে বাই 2 করে আমরা ব্যাসার্ধ হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এবার উচ্চতা হিসেবে আমাদের কাছে আছে 2500 মিটার, কিন্তু 1 মিনিটের জন্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অতএব পাইপটি দিয়ে প্রতি মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন বেরিয়ে যাওয়া জলের আয়তন, আমরা চোঙের আয়তনের ফর্মুলা জানি, পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তো এক্ষেত্রে হবে পাই, ব্যাস হচ্ছে 0.14, তো সেই ধরুন ব্যাসার্ধ 0.14 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 2500 মিটার। তাহলে এককটা হচ্ছে এত ঘন মিটার বা কিলো লিটার আমরা বলতে পারি। তাহলে এখানে পাইটাকে আমরা যদি পায়ের ভ্যালু অর্থাৎ 22/7 লিখি, 0.14/2 যেহেতু স্কোয়ার আছে, তো দুটোটা ইন্টু 2500 এত ঘন মিটার। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কী পাচ্ছি, 7 দিয়ে ক্যান্সেল করলে
এটা থেকে পাচ্ছি 0.02, 2 দিয়ে ক্যান্সেল করলে এখান থেকে পাচ্ছি 0.01, এই 2 দিয়ে 22কে কাটলে হচ্ছে 11, তাহলে উপরে থাকছে আমাদের 11 ইন্টু 0.01 ইন্টু 0.14 ইন্টু 2500। তো এই দুটো পয়েন্ট উঠানোর জন্য আমরা নিচে 100 ইন্টু 100 পাচ্ছি এমনটা। তো এই 100 দিয়ে এটাকে ক্যান্সেল করলে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, আর 25 দিয়ে 100কে কাটলে হচ্ছে 4, ওই 4 দিয়ে যদি আমরা এই 14কে কাটি তবে হবে 7। কাটাকাটিটা তোমরা নিজেদের মতো করতেই পারো। আমাদের এখানে অ্যান্সার বেরোচ্ছে 77 ডিভাইডেড বাই 2, 77/2 কিলোমিটার। আর হচ্ছে আমাদের এখানে জানতে চেয়েছে, সরি কিলোলিটার, আর আমাদের এখানে জানতে চেয়েছে যে 1 ঘন্টায় কতটা জল পাইপ দিয়ে বেরোবে। তাহলে অতএব পাইপটি দিয়ে এখানে আছে ডট ডট হিসেবে চলছি, 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন হবে এটা ইন্টু 60, কারণ 1 মিনিটে যদি এতটা বেরোয় তবে 1 ঘন্টায় এটা ডিভাইডেড বাই 2 ইন্টু 60 এত কিলো লিটার হবে। কাটাকাটি করলে 2 দিয়ে 60কে ক্যান্সেল করলে হয় 30, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 0, 3 7 21 এর 1 হয় থাকছে 2, 3 7 21 23 এত কিলো লিটার। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে পাইপটি দিয়ে প্রতি ঘন্টায় কত কিলোলিটার জল বেরোবে সেটা আমরা বের করে ফেললাম, প্রতি ঘন্টায় 2310 কিলোলিটার জল বেরোবে। তাহলে এই ছিল আমাদের 8 নাম্বার কোয়েশ্চেন। পাইপটি দিয়ে প্রতি ঘন্টায় বেরিয়ে যাওয়া জলের আয়তন $2310 কিলোলিটার। 9 নাম্বার বলেছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে। তাহলে কোয়েশ্চেনটা কেমন বলেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে একটা লম্ব বৃত্তাকার গ্যাস জার আছে এমনটা, তাতে অলরেডি কিছু পরিমাণ জল আছে, তো ধরে নিচ্ছি এতটা পরিমাণ জল আছে। এবার এর মধ্যে একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো ডোবানো হলো, তো চোঙাকৃতি টুকরো ডোবানোর ফলে এর জলতল কিছুটা বৃদ্ধি পেল, এতটা বৃদ্ধি পেল ধরে নিলাম যে এই উচ্চতা জলতল বৃদ্ধি পেল। এর প্রশ্নে এই উচ্চতাটাই জানতে চেয়েছে। আমরা জানি আর্কিমিডিসের নিয়ম অনুসারে কোনো জলে যতটা আয়তনের পদার্থ নিমজ্জিত করা হয় জলের আয়তন ঠিক ততটাই বৃদ্ধি পায়। তাহলে এই যে চোঙাকৃতি টুকরো এর আয়তন যা হবে এই বৃদ্ধি পাওয়া জলতলের আয়তনও ঠিক ততটাই হবে। তো আমরা এইভাবে কাজ করব। শর্ট ফার্স্টে ধরে নিই যে বৃদ্ধি পাওয়া জলতলের উচ্চতাটা কত, তাহলে সেই ভিত্তিতে এই বৃদ্ধি পাওয়া জলতল যে চোঙাকৃতি অংশ তৈরি করছে অর্থাৎ বৃদ্ধি পাওয়া জলের আয়তনটা পেয়ে যাব, তারপর চোঙাকৃতি টুকরোর আয়তনের সঙ্গে সেই জলের আয়তন তুলনা করলে খুব সহজে আমরা পেয়ে যাব যে জলের আয়তন কতটা বৃদ্ধি পায়। তো ফার্স্টে আমরা লিখব, ধরি জলতল 8 সেমি উপরে ওঠে, অন্যান্য এককগুলো সেমিতেই আছে, তাহলে জলতল যদি 8 সেমি উপরে ওঠে তাহলে বৃদ্ধি পাওয়া জলতলের আয়তন কি হচ্ছে, অতএব বৃদ্ধি পাওয়া জলতলের আয়তন এখানে বৃদ্ধি পাওয়া জলতলের আয়তন এই চোঙের আয়তনের মতোই হবে, খালি উচ্চতার জায়গায় আমরা এইচটা অ্যাপ্লাই করব, কারণ এই যে চোঙাকৃতি অংশটা হচ্ছে বৃদ্ধি পাওয়া জলতলের আয়তন দিয়ে সেটাও এই চোঙের ন্যায় ব্যাসার্ধ এবং চোঙের ন্যায় অন্যান্য সমস্ত কিছু, শুধুমাত্র উচ্চতাটা এইচ হবে। তাহলে আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তো এক্ষেত্রে ব্যাস বলে দিয়েছে 7 সেমি, তো ব্যাসার্ধ হবে 7/2 তার স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, এত ঘন সেমি। এটাকে এমনটাই রেখে দিয়ে এবার আমরা বের করবো এই যে চোঙাকৃতি টুকরোটার আয়তন। চোঙাকৃতি লোহার টুকরোটির আয়তন এক্ষেত্রেও চোঙের আয়তনেরই ফর্মুলা অ্যাপ্লাই হবে,
পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তো পাই এক্ষেত্রে ব্যাস বলেছে 5 সেমি, সরি এখানে ব্যাস বলেছে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাস, আর উচ্চতা বলেছে 5 সেমি। লম্বা মানে উচ্চতাই, তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 5.6 ডিভাইডেড বাই 2 আর উচ্চতা হচ্ছে 5, এত ঘন সেমি। আমি বললাম আর্কিমিডিসের নিয়ম অনুসারে এর আয়তন আর বৃদ্ধি পাওয়া জলতলের আয়তন সমান, তাহলে আমরা এবার প্রশ্নানুসারে করব এটা সমান সমান এটা। অতএব প্রশ্নানুসারে পাই 7/2 তার স্কোয়ার ইন্টু এইচ সমান সমান পাই 5.6/2 তার স্কোয়ার ইন্টু 5। তো এখান থেকে আমাদের এইচের ভ্যালু বের করতে হবে। সবার ফার্স্টে আমরা এখানে এইচটা রেখে বাকি টার্মগুলো এদিকে নিয়ে যাবো, আর এই সাইডের রাশিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই। পাই উপরে আছে 5.6 এর স্কোয়ার মানে 5.6 ইন্টু 5.6 আর একটা 5, নিচে কি আছে 2 এর স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 2। এবার এই দিক থেকে কী আসছে দেখা যাক, পাই আসছে, তো পাই 7/2 মানে 7 ইন্টু 7, আর এই বাই 2টা উল্টে এখানে উপরে চলে আসবে 2 ইন্টু 2। তো এই হচ্ছে ক্যালকুলেট করার মতো পরিস্থিতি। এবার পাই পাই কাটা যাক, এখানে 2 ক্যান্সেল করে দিলাম, পয়েন্ট দুটো উঠিয়ে নিচে যদি আমি 100 নিই অর্থাৎ এটার জন্য 10 আর এটার জন্য 10, এক ঘর করে দশমিক সরলো, তাই 10 10 করে নিচে বসলো। কাটাকাটি করলে 7 দিয়ে 56কে কাটলে 7 8 আর 56, আবার 7 8 আর 56 এমনটা। 5 দিয়ে যদি আমি 10কে কাটি 5 2 আর 10, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 8কে কাটলে হচ্ছে 4। তো আমাদের এইচ ইকুয়ালস টু বেরোচ্ছে 8 ইন্টু 4 অর্থাৎ 32/10। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছে যে বৃদ্ধি পাওয়া জলতলের উচ্চতাটা কত, তাহলে আমাদের বেরোচ্ছে এখানে যদি এটাকে পয়েন্টে করতে চাই তো 3.2 সেমি, তাহলে বৃদ্ধি পাওয়া জলতলের উচ্চতা 3.2 সেমি বেরোচ্ছে। এখানে একটা অ্যান্সার লাইন লিখে নেব, অতএব বৃদ্ধি পাওয়া জলতলের উচ্চতা 3.2 সেমি। আশা করি বুঝতে পারলে সবাই অঙ্কটা। তো ফার্স্ট থেকে অঙ্কটা হচ্ছে এমনটা। 10 নাম্বার বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এখানে দুটো সম্পর্ক আমরা বের করতে পারি, যার মধ্যে একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, অন্যটা হচ্ছে আয়তন। এই দুটোই খালি আমাদের দেওয়া আছে, যেখান থেকে আমাদের বের করতে হবে চোঙটার ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে আমরা ফার্স্টে ধরি চোঙটির ব্যাস, তো না আমাদের ব্যাসার্ধ প্রয়োজন হবে, তো ব্যাসার্ধ ওখানে এককগুলো আছে মিটার হিসেবে, তো ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। তাহলে এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে গেলাম, সেই হিসেবে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 2 পাই ব্যাসার্ধ ইন্টু উচ্চতা, তাহলে এক্ষেত্রে হবে 2 পাই আর এইচ এত বর্গমিটার। আর প্রশ্নে ব্যাসার্ধের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, সেটাকে কম্পেয়ার করলে আমরা এখানে একটা সমীকরণ পাচ্ছি। সমীকরণটা এমন 2 পাই আর এইচ সমান সমান 264, এটাকে আমরা ইকুয়েশন 1 হিসেবে ট্রিট করব। নেক্সট হচ্ছে চোঙটার আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তো পাই এক্ষেত্রে আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘনমিটার। আর চোঙের আয়তনও প্রশ্নে বলে দিয়েছে, যেটা হচ্ছে 924, তাহলে এটাকেও আমরা একটা ইকুয়েশন হিসেবে ট্রিট করব, পাই আর স্কোয়ার এইচ সমান সমান 924, এটাকে ইকুয়েশন 2 ধরছি। এবার যদি আমরা এই দুটো ইকুয়েশনকে দেখি 1 নং আর 2 নং, তাহলে 1 নংকে যদি 2 নং দিয়ে ডিভাইডেড করি তাহলে খুব সহজে আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, আর আমরা তাই করব। 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে পাই।
ভাগ করলে আমরা কি পাচ্ছি, বাম দিকে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ, আর ডান দিকে 924 ডিভাইডেড বাই 264। ক্যালকুলেশন করলে দেখা যাক কার ভ্যালু পাওয়া যাচ্ছে। ক্যালকুলেশন করলে এখানে খুব সহজে পাই পাই কাটা যাচ্ছে, এইচ এইচ কাটা যাচ্ছে, আর আর স্কোয়ার আর একটা আর কাটা গেলে উপরে থাকছে আর, নিচে থাকছে 2, আর এই সাইডে থাকছে 924 ডিভাইডেড বাই 264। তাহলে এখানে দেখা যাক কী কী কাটা যাচ্ছে। এখানে ফার্স্টে 4 দিয়ে কাটা যাক। 4 দিয়ে কাটলে 4 2 যা 8, 4 3 যা 12, 4 1 যা 4। এখানে 4 6 যা 24, 4 6 যা 24। 11 দিয়ে কাটা যাচ্ছে, 6 11 66, 11 2 22। 3 দিয়ে আবার কাটলে 3 2 যা 6, 3 7 যা 21। তো r বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 7/2। দেন r ইকুয়ালস টু 7/2 ইন্টু 2। এই 2টা ডিভাইডেড ছিল, এই সাইডে মাল্টিপ্লাই হলো, তো r এর ভ্যালু ইজিলি পেয়ে গেলাম 7। এবার এই r এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে আমরা খুব সহজে h এর ভ্যালু পেয়ে যাব। তো r এর মান 1 নংয়ে বসাবো। টু পাই আর হচ্ছে 7 ইন্টু এইচ সমান সমান 264। তাহলে এখানে পায়ের ভ্যালু বসানো যাক। পাই হচ্ছে 22/7 ইন্টু 7 ইন্টু এইচ ইকুয়ালস টু হচ্ছে 264। এখানে 7 7 ক্যান্সেল করছি, তাহলে এইচের ভ্যালু কী পাচ্ছি, এইচ পাচ্ছি 264 ডিভাইডেড বাই 2 ইন্টু 22। যেখান থেকে 222 আসলো, তো 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে হচ্ছে 132, আর 11 দিয়ে কাটলে 11 2 জ 22, আর এখানে 11 12 জ 132, 2 দিয়ে কাটলে 6। তাহলে এইচ এর ভ্যালু খুব সহজে পাওয়া যাচ্ছে 6। জানতে চেয়েছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসেব করে দেখি। তো স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য তো আমরা বের করে নিয়েছি 7, আর উচ্চতা বের হলো 6। তাহলে লেখা যাক, এখানে লিখছি, নিচে জায়গা নেই। অতএব স্তম্ভটির ব্যাস এককগুলো মিটারে আছে, তো ব্যাসার্ধ যদি 7 হয় তবে ব্যাস 2 ইন্টু 7 মিটার, অর্থাৎ 14 মিটার, আর স্তম্ভের উচ্চতা 6 মিটার। তাহলে 10 নম্বর কোয়েশ্চেন সলভ। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলেছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়, তবে 36 মিনিটে পাম্পটি দিয়ে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে 36 মিনিটে পাইপ দিয়ে যতটা জল বেরোয় সেটাই হচ্ছে এই লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কের জলের আয়তন। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে কি করব, কোয়েশ্চেনটা পাইপ দিয়ে 36 মিনিটে কতটা জল বেরোয় সেটা বের করে নেব। তাহলে ট্যাঙ্কটার জলের আয়তনটা পেয়ে যাব, তারপর ট্যাঙ্কটার ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই এবং সেই হিসেবে ট্যাঙ্কটার আয়তন বের করি, আয়তন দুটো কম্পেয়ার করলে খুব সহজে ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। আমাদের ফার্স্ট কাজ এখানে হবে পাইপটা দিয়ে প্রতি 36 মিনিটে কতটা জল বেরোচ্ছে সেটা বের করা। তো পাইপের এখানে ব্যাসার্ধ, ব্যাস তো বলে দিয়েছে সেন্টিমিটারে, কিন্তু অন্যান্য এককগুলো সব মিটারে আছে, তো আমরা এখানে কি করব, মিটার এককেই বের করব। তাহলে পাইপটির ব্যাস 6 সেমি, এটাকে মিটারে কনভার্ট করলে হচ্ছে 0.06 মিটার। তাহলে অতএব পাইপটি দিয়ে প্রতি মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন
আমরা জানি একটু আগে ডিসকাস করলাম পাইপের একটা অঙ্কের ক্ষেত্রে যে পাইপের ক্ষেত্রে তার গতিবেগটাকে সেই সময়ের জন্য উচ্চতা হিসেবে ধরতে হয়। তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ, ব্যাস জানতাম এটা, তাহলে এটা বাই 2 ইন্টু এক্ষেত্রে তার গতিবেগ বলেছে 225 মিটার। তো 225 মিটারকে আমরা উচ্চতা হিসেবে ধরছি 1 মিনিটের জন্য। তো এত মিটার, এককটা হচ্ছে এত ঘন মিটার। তো এমনটাই থাক। তাহলে 36 মিনিটে পাইপটা দিয়ে কতটা জল বেরোবে বের করা যাক। পাইপটি দিয়ে 36 মিনিটে বেরিয়ে যাওয়া জলের আয়তন এটা ইন্টু 36 সিম্পল। তো 36 ইন্টু পাই ইন্টু 0.06 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার ইন্টু 225 ঘন মিটার। এর প্রশ্নে আমরা তাহলে এটা পেয়ে গেলাম চোঙটার আয়তন। আর এবার চোঙটির ব্যাসার্ধের, চোঙ আকৃতির ট্যাঙ্কটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব। তাহলে ধরি চোঙ আকৃতি ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর মিটার। অতএব চোঙাকৃতি ট্যাঙ্কটির সম্পূর্ণ জলের আয়তন ট্যাঙ্কের জলের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, কারণ ট্যাঙ্কের আয়তন যা জলের আয়তনও তাই হবে। তো এক্ষেত্রে আর অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 9 মিটার, ব্যাসার্ধ হচ্ছে আর যেটা আমরা ধরে নিলাম, আর উচ্চতা হচ্ছে 9 মিটার। তাহলে এত ঘন মিটার হচ্ছে ট্যাঙ্কটার জলের আয়তন, যেটা কার সমান, যেটা এই 36 মিনিটে পাইপ দিয়ে বেরিয়ে যায় জলের আয়তনের সমান। তাহলে এবার আমরা কম্পেয়ার করব। অতএব প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার ইন্টু 9 ইকুয়ালস টু 36 ইন্টু পাই ইন্টু 0.06 বাই 2 তার স্কোয়ার ইন্টু 225। তাহলে সবার ফার্স্টে আমরা আর স্কোয়ারটাকে এখানে রাখবো, বাকি টার্মগুলোকে এই পাশে নিয়ে আসবো। আর এখানে রাশিটাকে যদি সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে হচ্ছে 36 ইন্টু পাই ইন্টু 0.06 ইন্টু 0.06 ইন্টু 225, আর নিচে থাকছে এখানকার দুটো 2 ইন্টু 2। এখান থেকে যদি রাশিগুলো আসবে সেগুলো হচ্ছে পাই আর হচ্ছে 9। তাহলে কাটাকাটি করা যাক। এখানে পাই পাই ক্যান্সেল হচ্ছে, পয়েন্টগুলো উঠানোর জন্য নিচে আমি 100 আর একটা 100 এমনটা পাচ্ছি। 2 দিয়ে ক্যান্সেল করলে 18, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে 9 এমনটা আসছে। এখানে 9 9 ক্যান্সেল হচ্ছে। এবার 25 দিয়ে যদি এটাকে কাটি, 25 9 যা 225, আর এখানে হচ্ছে 25 4 যা 100। আবার 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আবার 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3। তাহলে উপরে যে রাশিগুলো দাঁড়াচ্ছে সেগুলো থাকছে 3 ইন্টু 3 ইন্টু 9, আর নিচে থাকছে একটা 100। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এমনটা হচ্ছে। তাহলে আর ইকুয়ালস টু কী হবে? আর ইকুয়ালস টু এর রুট, নেগেটিভ হবে না কারণ ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। তো এখানে এই 9টাকে যদি আমরা 3 ইন্টু 3তে ভেঙে নিতাম তাহলে খুব সহজে উপরে পেতাম 3 ইন্টু 3, আর নিচে 100 ধরুন 10, অর্থাৎ 9/10 বা 0.9 হচ্ছে আর এর ভ্যালু। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল, যে প্রশ্নে জানতে চেয়েছে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত। তো আমাদের 0.9 মিটার বেরোচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতেই পারি অতএব ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2 ইন্টু 0.9 মিটার বা 1.8 মিটার। এটাকে যদি আমরা সেমিতে কনভার্ট করতে চাই তো 180 বেরোবে, বাট প্রয়োজন নেই। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য বেরোলো 1.8 মিটার। তাহলে এই ছিল 11 নম্বর কোয়েশ্চেন। সলিউশন। নেক্সট হচ্ছে 12 নাম্বার। বলেছে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন যদি এত কিগ্রা এবং গুঁড়ির ওজন এত কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসেব করে লিখি। তাহলে এই যে এই রিলেশনটা থেকে গুঁড়ির ওজন হচ্ছে 9.424 কুইন্টাল আর 1 ঘন সেমি কাঠের ওজন 1.5 কিগ্রা, এটা থেকে আমরা খুব সহজে
কাঠটার আয়তন পেয়ে যাব। তো সেটাই করব। 12 নাম্বার 9.24 কুইন্টাল মানে, আর আমরা জানি 100 কুইন্টালে হয় 1 কিলোগ্রাম, সরি 100 কিলোগ্রামে হয় 1 কুইন্টাল। তো সেই ধরুন এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটাকে কিলোগ্রামে কনভার্ট করলে পাচ্ছি 924 কিলোগ্রাম। এবার বের করা যেতে পারে খুব সহজেই। প্রশ্নে বলা আছে 1.5 কিগ্রা হলো 1 ঘন ডেসিমি কাঠের ওজন। তাহলে স্পষ্টই আমরা এখানে পাচ্ছি 924 কিগ্রা হবে 924 ডিভাইডেড বাই 1.5 ঘন ডেসিমি কাঠের ওজন। তাহলে এটা পেয়ে গেলাম সেই কাঠের গুঁড়ির আয়তনটা। আর অন্য আরেকটা জিনিস জানা আছে আমাদের এখানে, যেটা হচ্ছে কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন জানা আছে। এই অঙ্কটা অনেকটা 10 নম্বর অঙ্কের মতো এবার দেখাচ্ছে। তো আমরা সেই হিসেবে সলভ করব। ধরে নেব কাঠের গুঁড়ির ব্যাসার্ধ আর উচ্চতা। ধরি কাঠের গুঁড়িটির ব্যাসার্ধ 8 ডেসিমি এবং উচ্চতা h ডেসিমি। তাহলে এই ভিত্তিতে আমরা কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল পাচ্ছি। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রে r ইন্টু h এত বর্গ ডেসিমি। আর প্রশ্নে বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440। তবে সেই হিসেবে আমরা এখানে কম্পেয়ার করে একটা ইকুয়েশন পাচ্ছি 2 পাই আর এইচ সমান সমান 440। এটাকে আমরা ইকুয়েশন 1 হিসেবে নিয়ে নিই। আর চোঙটার আয়তনও তাহলে আমরা পাবো, কারণ ব্যাসার্ধ আর উচ্চতা যদি আর এইচ ধরে থাকি সেই হিসেবে চোঙ তো না, এখানে গুঁড়িটি, অতএব গুঁড়িটির আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তো এক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমি। আর আমরা ফার্স্টেই ক্যালকুলেট করলাম যে কাঠের গুঁড়িটার আয়তন হচ্ছে এত। তাহলে এই দুটোকে একই করে আমরা একটা ইকুয়েশন করতে পারি। অতএব পাই আর স্কোয়ার এইচ সমান সমান 924 ডিভাইডেড বাই 1.5। এটা ইকুয়েশন 2। আর এরপর আমরা 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করলে খুব সহজে আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর এইচ সমান সমান এটা, অর্থাৎ 924 ডিভাইডেড বাই 1.5। এটাকে ডিভাইডেড হবে 440 দিয়ে। তো ডিভাইডেডটা আমরা এখানে নিচে এভাবে লিখতেই পারি। তো এখানে পাই পাই ক্যান্সেল হচ্ছে, এইচ এইচ ক্যান্সেল হচ্ছে, থাকছে আর আর কাটলে আর বাই 2 ইকুয়ালস টু এখানে এই টার্মটা, অর্থাৎ 924 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 440। পয়েন্টটা উঠানো যাক, তাহলে এখানে পাচ্ছি 10, কাটাকাটি করা যাক, 0 0 কাটা যাচ্ছে। এবার যদি 11 দিয়ে কাটি এখানে পাচ্ছি 88, 11 8 স্যার, আর তবে থাকছে 4, 11 4 স্যার 44, মানে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 21। তো 21/15, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 7, 3 দিয়ে কাটলে হচ্ছে 5। তো আর এর ভ্যালু বেরোচ্ছে আর ইকুয়ালস টু 2টা উপরে মাল্টিপ্লাই হলে 7 ইন্টু 2/5, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে 14/5। এই আর এর ভ্যালুটাকে পুট করে আমরা খুব সহজে এইচ বের করতে পারবো। তাহলে আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। টু পাই আর এর ভ্যালু হচ্ছে আমাদের 14/5। তো 14/5 ইন্টু এইচ ইকুয়ালস টু হচ্ছে
440, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা খুব সহজে এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। এইচ হচ্ছে 440 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু 14, আর 5টা উল্টে উপরে আসবে, এখানে ক্যালকুলেট করা যাক 440 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, পায়ের ভ্যালু 22/7 ইন্টু 14, তো 7 দিয়ে 14কে কাটলে হচ্ছে 2, 22 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটলে 22 যা 44, তো 20 হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 10, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তো এইচ ইকুয়ালস টু থাকছে 5 ইন্টু 5, অর্থাৎ এইচ এর ভ্যালু হচ্ছে 25। তাহলে প্রশ্নে দুটো জিনিস জানতে চেয়েছিল, কাঠের গুঁড়ির ব্যাস, তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ব্যাস পেয়ে যাব, আর উচ্চতা হচ্ছে 25। তাহলে লেখা যাক অতএব কাঠের গুঁড়ির ব্যাস 2 ইন্টু 14/5 এত ডেসিমি, বা 28/5 ডেসিমি। ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখা যাক, 5.6 ডেসিমি, আর কাঠের গুঁড়ির উচ্চতা 25 ডেসিমি। তাহলে এখানে বের করে ফেললাম কাঠের গুঁড়ির ব্যাস এবং উচ্চতা। অঙ্কটা সলভ হলো এইভাবে।